তোমার প্রাক্তন এখনো তোমাকে কল দেয় কেন? আর এই কথাটা তুমি আমাকে জানাও নাই কেন মিম? তাহলে কি আমি ধরে নেব আমার আড়ালে তুমি তোমার প্রাক্তনের সাথে এখনো প্রেম চালিয়ে যাচ্ছ? এসব তুমি কি বলছো? আমি কেন আমার প্রাক্তনের সাথে কথা বলতে যাব? তোমার মাথা ঠিক আছে? আমার ফ্রেন্ড ফোন দিয়েছিল, তাই আমি কথা বলছিলাম। মিমের কথা শুনে জুনায়েদ আর কিছু বলল না। সে ভাবল হয়তো মজা করে ফ্রেন্ডের নাম প্রাক্তন দিয়েছে। বেশ কিছুদিন পরের কথা, মিমের ভাই রাফি মিমদের বাসায় ঘুরতে আসলো। রাফিকে দেখে মিম খুশি হলো। রাফি হেসে বলল, আপু কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম, তোকে দেখে অনেক ভালো লাগছে। অনেকদিন ধরে আম্মু তোর বাসায় আসার জন্য বলছিল। তুই এসেছিস? আমি অনেক খুশি হয়েছি। বাবা মা কেমন আছে রে? সবাই অনেক ভালো আছে। দুলাভাইকে দেখছি না যে, দুলাভাই কোথায়? তোর ভাইয়া অফিসে গিয়েছে, বিকেলে তার দেখা পাবি। অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার তৈরি করছি। রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। রাত 2টোর সময় হঠাৎ করে মিমের ফোন বেজে উঠল। মিম হাতড়ে হাতড়ে নিজের ফোন খুঁজে বের করল। ফোনের স্ক্রিনে প্রাক্তন লেখা দেখে ধরফরিয়ে উঠে বসল। তারপর দেখল জুনায়েদ ঘুমিয়েছে কিনা। ফোনটা নিয়ে আস্তে করে উঠে চলে গেল ব্যালকনিতে। সেখানে গিয়ে ফোন রিসিভ করে রাগান্বিত হয়ে বলল, তোমাকে আর কতবার বলবো, তুমি এভাবে এখানে ফোন দিবা না। আমাদের বিয়ে হয়ে গিয়েছে, দয়া করে আমাদের সংসার করতে দাও। আমাদের সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিও না। জুনায়েদ আমার সাথে চিট করেছে, আমাকে ঠকিয়ে তোমাকে বিয়ে করেছে। আমি তো এটা মেনে নিব না। আমি এর শেষ দেখে ছাড়বো, দরকার পড়লে সতীন নিয়ে সংসার করব। তবুও জুনায়েদকে আমার সাথে সংসার করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সংসার ভাঙবে? তোমার লজ্জা করে না এমন বাজে কথা বলতে? আমার জানা মতে তুমি জুনায়েদের সাথে রিলেশন থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে রিলেশনশিপে ছিলে। সেটা জানার পরেই তোমার সাথে ব্রেকআপ করেছে জুনায়েদ, তারপরে আমাকে বিয়ে করেছে। এখানে কে কাকে চিট করলো সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। একদম আমাকে জ্ঞান দিবে না। তুমি কেন বারবার জুনায়েদের ফোন তোলো? আমাকে জুনায়েদের সাথে কথা বলতে হবে। তুমি ফোনটা জুনায়েদকে দাও। জুনায়েদের ফোন একদম তুমি তুলবা না। তোমার তো সাহস কম না? তুমি আমাকে এই ধরনের কথা বলার সাহস কোথায় থেকে পাও? আমি জুনায়েদের স্ত্রী। আমি জুনায়েদের ফোন তুলব না তাহলে কে তুলবে? জুনায়েদের সব কিছুর উপরে আমার অধিকার আছে, এমনকি জুনায়েদের ফোনের উপরও আমার অধিকার আছে। জুনায়েদের সিম আমি আমার নামে করে নিয়েছি। তুমি বিরক্ত করবে বলে জুনায়েদকে নতুন সিম কিনে দিয়েছি। তুমি চাইলেও জুনায়েদের সাথে কথা বলতে পারবে না। তুমি জানো না আমি কি কি করতে পারি, তা তোমার ধারণার বাহিরে। আমি এতটা খারাপ। জুনায়েদ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার নামও মাহিনা, বলে দিলাম। কল কেটে দিল মিম। একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে রুমে এসে শুয়ে পড়ল। মিম ঘুমিয়ে যেতে জুনায়েদ মিমের ফোনটা নিয়ে দেখল। মিম আবার প্রাক্তনের সাথে কথা বলেছে। জুনায়েদ একটা দীর্ঘশ্বাস ফেলে 2 চোখ বন্ধ করে রাখল। সকালবেলা জুনায়েদ ও মিম খেতে বসেছে। রাফি সকালে উঠে তার বন্ধুর বাসায় চলে গিয়েছে। খেতে খেতে হঠাৎ মিমের ফোন বেজে উঠল। মিম খাওয়া ছেড়ে ফোন হাতে নিয়ে রুমের দিকে চলে গেল। তা দেখে জুনায়েদ বিরক্ত প্রকাশ করল। আজকে এর একটা শেষ দেখিয়ে ছাড়বে বলে রুমের দিকে এগিয়ে গেল। তোমার মতো স্যাঁচরা আর নির্লজ্জ মানুষ আমি দুটো দেখি নাই। তোমার তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাকে কত করে বলি এখানে আর ফোন দিবা না, তবুও বেহায়ের মতো ফোন দাও। তোমাকে কতবার বলেছি আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আমাদের মতো থাকতে দাও, তবুও কেন কথা শুনছো না? আমি কিন্তু কঠিন পথ অবলম্বন করতে বাধ্য হব। আচ্ছা, আমি তোমাকে আর বিরক্ত করব না। তুমি শুধু একবার আমাকে জুনায়েদের সাথে কথা বলতে দাও। ওর সাথে কিছু কথা বলে আমি সারা জীবনের মতো তোমাদের জীবন থেকে সরে যাব। তুমি কি বাংলা কথা বোঝো না, নাকি ভালো ব্যবহার করছি বলে গায়ে লাগছে না? যে থুতু একবার মাটিতে ফেলা হয়েছে সেই থুতু আর মুখ দিয়ে তুলতে চাই না। রাখলাম, আর কখনো ফোন দিবা না। এতটা নির্লজ্জ কেন তুমি? একটা নাম্বার ব্লক করলে আরেকটা নাম্বার দিয়ে ফোন দাও। বেহায়া মেয়ে কোথাকার, রাখো বলছি। তুমি তো আমাকে চিনো না, আমি কি কি করতে পারি তোমার ধারণা নেই। তুমি ফোনে আমার সাথে জুনায়েদের কথা বলতে দিচ্ছ না, তাতে কি হয়েছে? আমি কিন্তু রাস্তাঘাটে জুনায়েদকে ধরতেই পারি। পারলে ধরে দেখিও, আর কখনো এখানে ফোন করবা না। আমি চাই না তোমার জন্য আমার সংসারে কোনো রকম অশান্তি হোক। আমি আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেব না। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমার কারণে আমি আমার আর জুনায়েদের সম্পর্কটা নষ্ট হতে দেব না, এটা তুমি মাথায় রেখো। বলেই কল কেটে দিল মিম। কল কেটে সামনের দিকে তাকাতেই কিছুটা ভয় পেয়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলল, তুমি এখানে কখন আসলে? আমাকে ডাকো নাই যে? ডাকলে কি তোমার এই প্রেমালাপ শুনতে পেতাম? তুমি এতটা খারাপ মেয়ে আমার জানা ছিল না। তোমার এক্স তোমাকে এখনো ফোন দেয়, আর তুমি তার সাথে কথা বলো। তুমি একটাবার আমার কথা ভাবলে না? আমার যে খারাপ লাগতে পারে এই কথাটা তুমি ভাবলে না? তুমি যদি তোমার এক্সকে ভালোবাসো তাহলে আমাকে কেন বিয়ে করলে? আমার জীবনটা নষ্ট করার কোনো মানে ছিল না। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো আসলে সেটা নয়। আমি তোমাকে সত্যিটা বুঝিয়ে বলছি।
তুমি কি সত্যি বলবে? আমাকে বাচ্চা পেয়েছো? যা বোঝাবে আমি তাই বুঝবো? আমি বুঝি না মনে করেছো? তুমি আমাকে ঠকাবে আর আমি বোকার মতো ঠকে যাব, এটা যদি ভেবে থাকো তাহলে তোমার ধারণা ভুল। তোমাকে আমি বাসা থেকে বের করে দেব। আমার বাসা থেকে এমন নোংরামি করতে পারবে না। দেখো, একদম বাজে কথা বলবা না। আমার কথাটা একবার শোনো। তুমি সবকিছু না জেনে শুনে আমাকে দোষারোপ করতে পারো না। আগে সত্যটা জানবে, তারপরে দোষারোপ করবে। মিমের কথা শুনে জুনায়েদ মিমের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। তোর মতো নষ্ট মেয়ে থেকে কি শুনতে হবে, যে কিনা বিয়ের পরও নিজের প্রাক্তনের সাথে সম্পর্ক রাখে? এই, তুই কাল রাতে 2টোর সময় কার সাথে কথা বলেছিলি? আমি বললেই বলিস ফ্রেন্ডের সাথে কথা বলছি। তোর কোন ফ্রেন্ডের নাম প্রাক্তন আমাকে বল। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি আমাকে মারলে, সত্যিটা না জেনে তুমি আমাকে মারলে। এটা সত্যিটা জানার পরে তুমি আফসোস করবা। তোমার মতো ছেলের সাথে আমিও আর সংসার করব না। যার আমার প্রতি বিশ্বাস নেই, তার সাথে আমি কিভাবে সংসার করব? চোরের মায়ের বড় গলা কথায় আছে না, তুই তার প্রমাণ। একে তো অন্যায় করেছিস, আবার বড় বড় কথা বলছিস। তোর বাবা মাকে বলবি যেন তোকে এসে নিয়ে যায়। আমার বাসায় রাখবো না তোকে, আমি তোর সাথে সংসার করব না। মিম রেগে গিয়ে জুনায়েদের গালে কষিয়ে থাপ্পড় দিল, চিৎকার করে বলল, ফোন আমার প্রাক্তন নয়, তোমার প্রাক্তন দিয়েছিল। সারাক্ষণ ফোন দিয়ে বিরক্ত করে। তোমার সাথে কথা বলতে চায়। একজন স্ত্রী হিসেবে কখনোই চাইবো না আমার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলুক। আমি দিনের পর দিন তোমার প্রাক্তনকে বুঝিয়েছি যেন সে আমাদের মাঝে না ঢুকে, আমাদের যেন সুখে সংসার করতে দেয়। কিন্তু তোমার প্রাক্তন এতটাই নির্লজ্জ যে সে আমার কথা শুনতে ও মানতে নারাজ। বেহায়ার মতো ফোন দিয়ে যায়। ওর নামটা আমি সেভ করি নাই। তুমি ভালো করে মনে করে দেখো, সিমটা তোমার। আমি তোমার থেকে সিমটা নিয়ে তোমার সিমটা আমার নামে করে নিয়েছি। তোমার সিমটা এখন আমি চালাই। তোমার সিম থেকেই প্রাক্তন নামে কল আসে। এটা মনে হয় তুমি ভুলে গিয়েছো। সত্য মিথ্যা যাচাই না করে কখনো কাউকে ভুল বুঝতে হয় না। তুমি আমার সাথে কি সংসার করবে না? আমি নিজেই তোমার সংসারে থাকবো না। যেখানে আমার প্রতি কারো বিশ্বাস নেই, সেখানে আমি কি করে থাকবো? মিমের কথা শুনে স্তব্ধ হয়ে গেল জুনায়েদ। কি বলবে ভাষা হারিয়ে ফেলল। কেমন জানি বাকরুদ্ধ হয়ে মিমের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে নিজের স্ত্রীকে সে এতটা কষ্ট দিয়ে ফেলল। সত্য মিথ্যা যাচাই না করে তাকে কটু কথা শোনালো। ভেতরে খারাপ লাগা কাজ করতে শুরু করল। তুমি তো আমাকে আগে বলনি যে আমার এক্স ফোন দেয়। তুমি তো আমাকে বলেছিলে তোমার ফ্রেন্ড ফোন দেয়। আমি প্রাক্তন লেখা দেখে ভেবেছিলাম হয়তো তুমি মজা করে ফ্রেন্ডের নাম প্রাক্তন দিয়েছ। কিন্তু ফোন প্রতিদিন আসায় আমার মনে সন্দেহ তৈরি হয়। কারণ ফ্রেন্ডরা তো প্রতিদিন ফোন দেয় না, ওরা দরকার পড়লে ফোন দেয়। সেখানে তোমার বিয়ে হয়ে গিয়েছে, কেন অযথা ফোন দেবে? কোনো স্বামীও নিশ্চয় চাইবে না তার স্ত্রী কোনো ছেলের সাথে কথা বলুক। আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভুল আর কখনো হবে না। মিম কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে উঠল। মিম দরজা খুলে দিল। রাফি এসেছে। রাফিকে দেখে মিম বলল, চল রাফি, আমি তোর সাথে বাসায় চলে যাব। এখানে আর থাকবো না। যে সংসারে বিশ্বাস নেই, সেখানে থেকে আমি কি করব? আমাকে মাফ করিস আপু, আমি কিছুক্ষণ আগে এসেছি। দরজার বাইরে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি, তার জন্য আমি আগেই তোদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। ভাইয়া, আপনাকে একটা কথা বলি, সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাসটাই অতি তুচ্ছ, সেখানে সম্পর্কটা মূল্যহীন। যেদিন আপনি আমার বোনকে মন থেকে বিশ্বাস করতে পারবেন, সেদিন আমার বোনের কাছে আসবেন, তার আগে আসবেন না। কোনো কিছু করার আগে সত্য মিথ্যা যাচাই করে নেবেন। চল আপু, এমন মানুষের সাথে আমরাও তোকে রাখতে চাই না। বলে চলে যেতে নিল। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর এমন কখনো করব না। জুনায়েদের কথা মিম রাফির কান পর্যন্ত পৌঁছালো না। তার আগে তারা বাসা থেকে বাইরে চলে গেল। জুনায়েদ সোফায় ধপ করে বসে পড়ল। দুহাত মাথায় দিয়ে আফসোস করতে লাগলো।